বিএনপি নেতাকর্মীদের সহায়তা ছাড়া সরকার সফল হতে পারবে না বললেন প্রধানমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ৩ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়। আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করা। বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। গণভোটের রায়ের বাস্তবায়ন চান প্রবাসীরা। জাপান থেকে ফিরে জানালেন জামায়াত আমির। জুলাই সনদ আর সংস্কার নিয়ে ছলচাতুরি করছে বিএনপি, অভিযোগ এনসিপির। সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। আহতদেরকে, পঙ্গুদেরকে এরা গলায় জড়াইয়ে ধরে বলল গণভোটের রায় আর জুলাই সনদ দুইটা যেন অক্ষরে বাস্তবায়ন হয়। কাপাসিয়ায় মা, ৩ সন্তান সহ ৫ জনকে গলা কেটে হত্যা। সন্দেহভাজন গৃহকর্তা পলাতক। ঘরের ভেতর থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার। হত্যাকাণ্ডটা আমাদের কাছে প্রাথমিক অনুসন্ধানে যেটা মনে হয়েছে, এটা পারিবারিক কলহ, পারিবারিক দ্বন্দ্বের কারণে। রাজধানীর অনেক এলাকায় আশঙ্কাজনক হারে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। গভীর নলকূপেও মিলছে না দীর্ঘমেয়াদী সুফল। ওয়াসার সাময়িক সমাধানে গচ্চা যাচ্ছে হাজার কোটি টাকা। পারিবারিক, সামাজিক জীবন, দৈনিক সমস্ত কিছু দুর্বিষহ অবস্থা। প্রধানমন্ত্রী নির্বাচনী আসনে আমরা এখন পানি পাচ্ছি না দীর্ঘ 2 মাস ধরে। 17 আসনে আমরা যদি পানি পাইতে 1 মাস লাগে, তাহলে অন্যান্য আসন কি হইতেছে আপনারাই ভালো জানেন। জার্নালিজম কনফারেন্সে সংবাদের মান ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের উদ্যোগী হওয়ার তাগিদ। বিট ভিত্তিক কাঠামোতে থমকে আছে রাজনৈতিক সাংবাদিকতা। হাম ও উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু। যোগ হয়েছে প্রায় 1,500 নতুন রোগী। টিকা নিশ্চিতের পাশাপাশি দিতে হবে ভিটামিন সমৃদ্ধ খাবার। পশ্চিমবঙ্গে বিজেপির পতাকা ওড়ালেন শুভেন্দু অধিকারী। শপথ অনুষ্ঠানে মোদী সহ 20 রাজ্যের মুখ্যমন্ত্রী। ফেরার পথে মমতাকে তাচ্ছিল্য করে গেরুয়া সমর্থকদের স্লোগান। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছে আমি খান তাজমিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নতুন যুদ্ধ করেছে সরকার। বিএনপি নেতাকর্মীরা পাশে না দাঁড়ালে সফল হওয়া কঠিন হবে। ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের জেলা এবং বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সরকারের কর্মপরিকল্পনা মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কাছে তুলে ধরেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। এগুলো বাস্তবায়নে চান সবার সহযোগিতা। প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ডাকলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই ডাকে সাড়া দিয়ে সকাল থেকেই রাজধানীর কেআইবি মিলনায়তনে জেলা, বিভাগীয় পর্যায়ের ছাত্র, যুব, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির শীর্ষ নেতাদের ঢল নামে। বিএনপি আয়োজিত এই মতবিনিময় সভায় সরকারের পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রীরা। তাদের কাজ নিয়ে প্রশ্ন করার সুযোগ পান মাঠ পর্যায়ের নেতারা। সরাসরি কোশ্চেন করছেন যে এটি কেন নেওয়া হয়েছে বা এই পরিকল্পনা নেওয়া ভুল ছিল নাকি সঠিক ছিল। আজকে সেশনটা হলো তো মূলত গভর্নমেন্টের কার্যক্রম নিয়ে নেতৃবৃন্দকে অবহিত করার। কিন্তু কি উপলব্ধি থেকে এই আয়োজন, কি বা অর্জিত হবে এই মতবিনিময় সভার মাধ্যমে? দেশ এবং জাতির উন্নয়নের জন্য দল এবং সরকার যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্ক আরও দৃঢ় হবে। সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে এবং একই সাথে সরকারের যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলো শুধরে সরকার আগামীতে আরও ভালোভাবে এগিয়ে যাবে বলে আমরা প্রত্যাশা রাখছি। দিনব্যাপী আয়োজনে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মরণ করিয়ে দেন নির্বাচনের আগে দেশে সুশাসন প্রতিষ্ঠা সহ বিএনপির দেয়া প্রতিশ্রুতির কথা। আমরা মানুষকে বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার, নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু
এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। প্রিয় নেতৃবৃন্দ, যে কথাটি বলছিলাম, যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের পাশে দাঁড়িয়ে বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। তা এর বাইরেই হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। রুদ্ধদ্বার সভার সমাপনী সেশনে সাংগঠনিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা নিয়ে আলোচনার কথা রয়েছে, যেখান থেকে বিএনপির আগামী কাউন্সিল, অঙ্গ সংগঠনের নতুন কমিটি গঠন সহ সাংগঠনিক দিক নির্দেশনা দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন প্রবাসীরা। জাপান থেকে ফিরে একথা বলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভারতের প্রতি সব দল ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও জানিয়েছেন তিনি। বলেন, সীমান্ত হত্যা সহ পুশিন পর্যালোচনা করছে তার দল। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও অভিযোগ করেন ডাক্তার শফিকুর। জাপান, থাইল্যান্ড 8 দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন জামাতের আমির। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জাপান সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। জানান, দেশে ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল করতে জাপানকে অনুরোধ জানালে তারা ইতিবাচক সাড়া দিয়েছে। জাপান বাংলাদেশকে নিয়ে অনেক চিন্তা করে। তারা একটা কথা বলেছে যে বর্তমান সংসদটা অতীতের গতানুগতিক সংসদের একটু ব্যতিক্রম আমাদের কাছে মনে হচ্ছে। থাইল্যান্ড সফরের সময় প্রবাসীরা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন বলে জানান জামাত আমির। আমরা প্রবাসীদের সাথে যখন বসেছি তারা বলেছে আমাদের অনেক প্রবলেম আছে, কিন্তু আমাদের একটা দাবি খুবই জোরালো, এটা হলো গণভোটের রায় যেন বাস্তবায়ন হয়। যখন দেখতে গেলাম আজকে আহতদেরকে, পঙ্গুদেরকে, এরা গলায় জড়াইয়ে ধরে বলল গণভোটের রায় আর জুলাই সনদ দুইটা যেন অক্ষরে বাস্তবায়ন হয়। কোনো ফাঁকিঝুঁকি চলবে না, সব কিছু আমাদের প্রত্যাশার আলোকে হতে হবে। পশ্চিমবঙ্গ সহ ভারতের কয়েকটি রাজ্যের নির্বাচন প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিশেষ কোনো ধর্মকে যেন টার্গেট করা না হয়, সেজন্য দেশটির সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ইসলাম ধর্মকে সেখানে আইডেন্টিফাই আলাদা করা হবে কেন? তাদের দেশের তো সংবিধান হলো ধর্মনিরপেক্ষ সংবিধান। সেই দেশে সকল ধর্মের মানুষের তার ধর্মীয় অধিকার, তার নাগরিক অধিকার ভোগ করার পূর্ণ এখতিয়ার আছে। দেশে ফিরে জামাত আমির আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগও করেন। জনসচেতনতা, প্রতিবাদ এবং সরকারকে তার দায়িত্ব পালনের জন্য আমরা চাপ দেব, এটা আমাদের দায়িত্ব। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার অভিযোগ, জুলাই সনদ আর সংস্কার বাস্তবায়ন ইস্যুতেও ছল চাতুরি করছে বিএনপি। নাহিদ বলেন, সরকার কিভাবে তাদের আহ্বানে সাড়া দেয় সেটির উপর নির্ভর করছে রাজপথের আন্দোলন কতটা কঠিন হবে। সংস্কারের অচলাবস্থা ও করণীয় নিয়ে রাজধানীর একটি হোটেলে এনসিপির সংলাপ। কূটনীতিকদের সামনে এনসিপি নেতারা তুলে ধরেন সংস্কারের প্রয়োজনীয়তা, সরকারের অবস্থান ও এর বাস্তবায়ন না হওয়ায় তৈরি হওয়া অচলাবস্থা। গাজীপুরে 5 জনকে গলা কেটে হত্যা সহ সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোর বিষয়ে গণমাধ্যমের করা প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই। প্রতিষ্ঠানগুলোর সংস্কার হলে এই পরিস্থিতি তৈরি হতো না। আপনি যদি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে না পারেন, ফলে তখন আপনি নাগরিক সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারবে না। আজকে যেই যতগুলো ক্রাইসিসের কথা আপনি বলতেছেন, সেটার জন্য অ্যাকাউন্টেবল করা হবে কাকে? গভর্নমেন্টকে। কিন্তু আপনি অ্যাকাউন্টেবল কিভাবে করবেন? সংস্কার ইস্যুতে সরকারের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেন নাহিদ ইসলাম। জানান, পাশাপাশি 11 দলীয় ঐক্যের রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনও চলবে। সেটা আরো কতটা কঠোর হবে তা নির্ভর করবে সরকার কিভাবে সাড়া দেয় তার উপর। খুবই স্পষ্টভাবে বলেছি যে সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। আমরা আন্দোলন অবশ্যই পিসফুলি করব, আমরা আন্দোলন অহিংসভাবে করব এবং রাজপথে অলরেডি কর্মসূচি শুরু হয়েছে। কিন্তু এই কর্মসূচি কতটুকু বৃদ্ধি পাবে, কতটুকু কঠোর অবস্থানে যাবে, এটা তো নির্ভর করবে সরকার কতটুকু
এই আন্দোলনের সাড়া দিচ্ছে অথবা তারা দাবিগুলো মেনে নিচ্ছে। সংলাপে এনসিপি নেতারা আরও বলেন, সংস্কার নিয়ে সরকার ছলচাতুরি করছে, তাই রাজনৈতিক অবিশ্বাস তৈরি হয়েছে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। আপাতদৃষ্টিতে জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে বিএনপি আর জামায়াতের মুখোমুখি অবস্থানকে রাজনৈতিক কৌশল মনে হলেও এই টানাপোড়েন রাজনৈতিক সংঘাতে রূপ নিতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বোঝাপড়া না হলে সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। বিশ্লেষকরা বলছেন, সংস্কার ইস্যুতে বিরোধী দল এবং জনগণকে আস্থায় আনার দায়িত্ব সরকারি দলেরই। বিস্তারিত আরিফুল রহমান সবুজের রিপোর্টে। সামনে এবং পিছনে জেল খাটে নাই, মামলার শিকার হয় না এমন কোনো মানুষ এখানে এই সংসদে আসে নাই। আওয়ামী লীগ নেই এক সময়ের বিএনপির মিত্ররাই এবার সংসদে বিরোধী দলের আসনে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন সংসদে কাদা ছোড়াছুড়ি কিংবা বৈরিতা থাকবে না, এমনটাই মনে করা হচ্ছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদের শুরু থেকেই উল্টো চিত্র। সংবিধান সংস্কার পরিষদ, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে প্রায় প্রতিদিনই উত্তপ্ত হয় অধিবেশন কক্ষ। সংসদ ছাপিয়ে এই উত্তাপ ছাড়িয়েছে বাইরেও। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। যারা কখনো কখনো কনফরমিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। 70% ভোট অবশ্যই গণভোটে দিয়েছে, জনগণ কিন্তু সংবিধান পরিবর্তন করার জন্য 51% ভোট আমাদেরও দিয়েছে। যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বে না। মতভেদ এখন রূপ নিয়েছে রাজনৈতিক বৈরিতায়। দেশ জুড়ে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এমন বৈরী অবস্থা সুখকর হবে না বলে মনে করছে বিশ্লেষকরা। 12 তারিখে সরকার বলেন, বিরোধী দল সরকার কাছে আমাদের একটা পজিটিভ চাওয়া আছে জাতির। সেই পজিটিভ চাওয়াটা পূরণ করার জন্য সরকারি দল বিরোধী দল যেভাবে কাজ করার কথা এবং তাদেরকে পারস্পরিক সহযোগিতা করার কথা, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। দীর্ঘমেয়াদী আসলে সংস্কার না হয় অথবা জনগণের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো যদি এটা সমস্যার সমাধান না করা হয়, তাহলে তো আসলে সমস্যা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাই আছে আমার কাছে মনে হয়। গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। জামায়াত সহ 11 দলীয় ঐক্যের নেতারা বলছেন, জুলাই ইস্যুতে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি। আমরা হাসিনাকে 16 বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আমাদের নাই। যদিও এটিকে জামায়াতের রাজনৈতিক কৌশল মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। যারা ক্ষমতা আছে তাদের অসম্মান করেন, তাদেরকে জনগণের কাছে অপদস্থ করতে চান সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য কিছুর মাধ্যমে। তারা যা করে নেয় তার ব্যাপারে ভিন্ন মেসেজ দিতে চান, একটা রাজনীতি করতে চান, ভিন্ন নেগেটিভ রাজনীতি, স্পয়েল রাজনীতি। সেই রাজনীতি করতে চাইলে তো দেশের জন্য ভালো হবে না, আপনাদের জন্য ভালো হবে না। জাতীয় ইস্যুকে বাদ দিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, এই সমস্ত বিষয়গুলো চলে আসে, তাহলে আলটিমেটলি তার প্রভাব ছাত্র সংগঠনের উপর পড়বে এবং ছাত্র সংগঠনের উপর তখন দেখা যাচ্ছে সংঘর্ষ ইতিমধ্যে পড়েছে। সরকার ও বিরোধী দলের টানাপোড়েন চূড়ান্ত রূপ নিলে সুযোগ নিতে পারে অন্য পক্ষ। দেখা যাচ্ছে আওয়ামী লীগের যারা নীরব অবস্থা আছে এখন, তাই না, তারা আরো সংগঠিত হবে এবং জনগণের মধ্যে তখন তাদের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। সরকার এবং বিরোধী দলের এই গ্যাপটা যদি বড় হয়, সরকার এবং বিরোধী দল দুই পক্ষের রিস্ক আছে। এই রিস্কটা কোন পক্ষ থেকে আসবে সেটা বলা কঠিন। রাষ্ট্রকে যখন ক্রাইসিসে পড়ে তখন কারা রাষ্ট্রের সুবিধাটা পাবে, এটা কিন্তু সহজ করে বলা যাবে না। রাজনৈতিক বাহাসের বাইরে সরকার এবং বিরোধী দলকে জনস্বার্থের ইস্যুকে গুরুত্ব দেওয়ার আহ্বান বিশ্লেষকদের। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের কাপাসিয়ায় 5 জনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গৃহকর্ত্রী শারমিন, তার ভাই ও 3 সন্তানের লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি ঘরের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রধান সন্দেহভাজন গৃহকর্তা ফোরকান ঘটনার পর থেকে পলাতক। অবশ্য জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। কাপাসিয়া থেকে রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন রাব্বি হোসেন। কাপাসিয়ার রাউতকোনা এলাকা, দোতলা বাড়ির ভেতরে 5 জনের মরদেহ, বাইরে স্বজনদের হাজারি। এ বাড়ির নিচতলায় স্ত্রী, 3 সন্তান নিয়ে বছরখানেক ধরে ভাড়া থাকতেন ফোরকান মিয়া নামের এক ব্যক্তি। পেশায় যিনি গাড়ি চালক, বাড়ি গোপালগঞ্জ।
শনিবার সকালে থানায় গিয়ে 5 জনের মৃত্যুর খবর জানায় ফোরকানের স্ত্রী নিহত শারমিনের এক স্বজন। ঘটনাস্থলে পৌঁছে নিচতলার এক ঘরের মেঝেতে শারমিনের 3 সন্তান ও ভাই এবং আরেক ঘরের জানালার গ্রিলের সঙ্গে বাঁধা অবস্থায় শারমিনের মরদেহ দেখতে পায় পুলিশ। সবাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। আমার জীবনের লাইফে আমি এরকম বিকৃতভাবে কোনো লাশ দেখি নাই। মুখে কস্টিপ মারা, তারপর আপনার গলার মধ্যে নতুন হাড়, নতুন শাড়ি, চোখে উন্না বাঁধা, মানে মনে হয় যে এখান থেকে কোপাইছে যে পুরো ফ্লোরের ওয়ালে আপনার রক্ত ইয়ে করা। ছোট একটা শিশু বাচ্চা ছিল, ওই বাচ্চারে মানে নাহের মধ্যে কি দিয়া পরে মারছে। নিহত শারমিনের স্বজনরা জানান ভোরের দিকে শারমিনের ছোট ভাইয়ের স্ত্রীকে ফোন করে নিজেই 5 জনকে হত্যার কথা জানান ফোরকান। অভিযোগ করেন অভিযুক্ত ফোরকান মিয়া প্রায়ই টাকার জন্য শারমিনকে মারধর করত। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল পরিবারটিতে। কদিন আগে বিদেশে চাকরি দেওয়ার নাম করে গোপালগঞ্জ থেকে শ্যালককে ডেকে আনেন ফোরকান। এরে ফোন দিয়েছে যে আমি সবগুলো মেরে ফেলছি, মিশকাত নাম বলছে আমি সবগুলো মেরে ফেলছি। তখন মিশকাতের আমার আর পাবি না এই কথা বলে ও ফোন কাটি দিয়ে বন্ধ করতে। 1 বছর আগে ওই মেয়ের ফোন ব্যবহার করতে দিত না, কারোর সাথে কথা বলতে দিত না, আর মারতো আর ওই টাকা আনতে পাঠাতো। এবার মারে মারে একবারে ঘরে একবারে বন্দি করে রাখছিল, পাও শুকাই গেছিল, মুখ ফুলে এরকম হয়েছিল। স্বজন ও প্রতিবেশীরা অভিযোগ করেন অভিযুক্ত ফোরকান মাদকাসক্ত ছিল। এ নিয়ে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ লেগে থাকতো তাদের মধ্যে। লাশ মনে করে 3 দিন মেয়ে যে ফরলারে শুয়ে রয়েছে, ওকে মনে করে পর্দা দিয়ে ঢাকা, পরে বুঝলে দেই লাশ, পরে উপরে এই কোণে দেখে আমার স্বাস্থ্য ভাই মনে করো মরে গেছে। এখানে এসে ভিতরে ঢুকছি, ভিতরে ঢুকে দেখি কোপায় হত্যা করছে, হাতে কোপাইছে, গলা কাটছে। আসলে ওনার সাথে আরো কেউ ছিল কিনা না উনি একা করছে সবকিছু তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসুক, তারপরে যে দোষী তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। পুলিশ জানায় মরদেহগুলোর পাশে গোপালগঞ্জ সদর থানায় ফোরকানের দায়ের করা অভিযোগপত্রের কপি পাওয়া যায়, যদিও সেটি থানায় আদৌ জমা দেওয়া হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। যেখানে অভিযুক্ত ফোরকান মিয়া স্ত্রীর বিরুদ্ধে টাকা নিয়ে ফেরত না দেওয়া সহ নানা অভিযোগ করেন। অত্যন্ত নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি চাপাতি পাওয়া গেছে। আমরা যেটা বুঝতে পেরেছি যে এই চাপাতি দিয়েই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে বিভিন্ন প্রকার আলামত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো আমরা সংগ্রহ করছি। ঘটনার প্রকৃত যেটা কারণ, কি কারণে আসলে এই ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু এখনো তদন্তাধীন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে শহীদ তাজউদ্দিন মেডিকেলে। পলাতক ফোরকান মিয়াকে ধরতে এরই মধ্যে সম্ভাব্য সব জায়গায় অভিযান শুরু করেছে পুলিশ। তবে প্রশ্ন থেকে যায়, একটি বাসার মধ্যে স্ত্রী, শ্যালক এবং 3 সন্তানকে একে একে খুন করেছিলেন ফোরকান মিয়া, নাকি কেউ সহযোগী ছিলেন? সে প্রশ্নের উত্তর অবশ্য ফোরকান মিয়াকে গ্রেফতার ছাড়া পাওয়া যাবে না বলে মনে করছে পুলিশ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কাপাসিয়া, গাজীপুর। রাজধানীর ভূগর্ভস্থ পানির স্তর আরও নিচে নেমে গেছে। কোনো কোনো স্থানে ওয়াসার লাইনে মিলছে না কাঙ্ক্ষিত পানি। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের কারণেই এই অবস্থা বলে মনে করেন নগরবাসী। সংকট সমাধানে ফের 1000 কোটি টাকায় নতুন গভীর নলকূপ বসাচ্ছে প্রতিষ্ঠানটি। এতে সাময়িক সমাধান হলেও 2-1 বছর পর আবারও পরিত্যক্ত হয়ে যাবে নলকূপগুলো। তখন পানির জন্য যেতে হবে মাটির আরও নিচে। বাড্ডাহ শাহজাদপুর ঘুরে SRS আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন আলামিন হক অহন। পানির জন্য রাজধানীবাসীর এই যুদ্ধ প্রতিদিনের। পানির লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত পানিও জুটছে না অনেকের। যে কোনো মুহূর্তে এই পানির ট্যাঙ্কিতে যতটুকু পানি আছে সেটি শেষ হয়ে যাবে, তারপরে বা তারা কি করবেন। বাড্ডা শাহজাদপুর নিয়ে এই অংশ ঢাকা ওয়াসার মর্স জোন 8-এর আওতায়। বিশাল এই এলাকায় বাস করেন নানা পেশার 15 লাখের বেশি মানুষ। 2-3 দিন যাবত কোনো গোসল করতে পারি না। অজু করার জন্য মসজিদে গেলে বাইরে থেকে যারা আসে পানি নাই। পানির দাম 400 টাকা অফিসিয়ালি, কিন্তু আসলে ডেলিভারি দিলে পরে আপনাকে 800 টাকা। পারিবারিক সামাজিক জীবন, দৈনিক ধর্মীয় সমস্ত কিছু দুর্বিষহ অবস্থা। প্রধানমন্ত্রী নির্বাচনী আসনে আমরা এখন পানি পাচ্ছি না দীর্ঘ 2 মাস ধরে। 17 আসনে আমরা যদি পানি পাইতে 1 মাস লাগে, তাহলে অন্যান্য আসন কি হইতেছে এটা আপনারাই ভালো জানেন। উত্তর বাড্ডায় পানির জন্য তীর্থের কাক যেন প্রতিটি বাসিন্দা। বারবার জলাধার খুলেও হতাশা ছাড়া মিলছে না কিছুই। একদম নিচে, অন্য সময় কি এটা ভরা থাকে? সারা রাত তো পানির জন্য জায়গা থাকে। 12টা থেকে চেক করতেছি যে পানি আসে কিনা, রাতে না ঘুমাইয়া একেবারে শূন্য, পানি আসবে না।
জলের খোঁজে উত্তর বাড্ডার হাজিপাড়া এলাকার বাসিন্দারা নিজ উদ্যোগেই বসিয়েছেন পাইপলাইন। 2 লাখ টাকা খরচ করা হলেও পুরোটাই গেছে জলে, মিলছে না কাঙ্ক্ষিত পানি। অগত্য পানির ব্যবহার কমাতে নানা কৌশল নিচ্ছেন গৃহবধূরা। মাছ খাওয়া ছেড়ে গৃহবধূরা রান্নায় এমন তরকারি বেছে নিয়েছেন যেখানে পানির ব্যবহার কম। এখানেই শেষ নয় দুর্ভোগ, অনেকেই পানি টানতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন। অন্য এক বাসা থেকে পানি আনতে গেছিলাম, ওই পাটা পিছলে পানি আনতে যে পানি সহকারে পা পিছলে পড়ে গেছি। কোনো রকম ডাল ভাত খেয়ে একটু ডিম ভাজি ডাল ভাত এগুলো খেয়ে আসছি। পানি না পেলে অসুবিধা, তারপর মুখ টুক ধোয়া লাগে, স্কুলে যেতেও লেট হয়ে যায়। মিটারের পিছনে লেগে থাকে যে কখন পানি আসবে, কিন্তু পানি আসে না। কেন এই পানির সংকট খুঁজে দেখার চেষ্টা করেছে যমুনা টেলিভিশন। দিন দিন নেমে যাচ্ছে রাজধানীর ভূগর্ভস্থ পানির স্তর, যে কারণে খোদ ওয়াসার যেগুলো ডিপ পাম্প রয়েছে সেগুলো বিকল হয়ে গেছে। তার একটি এই উত্তর বাড্ডার হাজিপাড়ার এই পাম্পটি, যে কারণেই একটি মাত্র পাম্প এই মুহূর্তে সচল রয়েছে, যেখানে 2টি পাম্প সচল রাখার কথা। এই পাম্পটি সচল করে এত বিশাল মানুষের চাহিদা কোনোভাবেই পূরণ করা যাচ্ছে না। বাড্ডার প্রগতি সরণির পশ্চিম অংশে ওয়াসার আরও একটি পাম্প হাউজেও একই অবস্থা। তবে মিনিটে আমরা জানি 2400 লিটার পানি দেওয়ার কথা একটি 8 ইঞ্চি ব্যাসার্ধের যে পাইপ থেকে, এবং এটি ধারণা করা হচ্ছে এটি হয়তো মিনিটে এখন 5 থেকে 600 লিটার পানির বেশি দিতে পারছে না। এই পাম্পটি যে পরিমাণ ভূগর্ভস্থ পর্যন্ত পাইপটি রয়েছে সেই স্তরে পানি পাওয়া যাচ্ছে না, যে কারণে এটি বিকল হয়ে গেছে। এই সংকট কাটাতে নতুন করে গভীর নলকূপ বসাচ্ছে ঢাকা ওয়াসা। এতে খরচ হচ্ছে প্রায় 1000 কোটি টাকা। তাতে সমাধান কতটুকু? পকেট ক্রাইসিস হয় আমাদের এই ড্রাই সিজনটাই, 1 থেকে 1.5 মাস সময়টা। তো ওখানে একটা ডিপ টিউবওয়েল ইদানিং নষ্ট হয়ে গেছে, এই জন্য এই সমস্যাটা দেখা দিচ্ছে। আমরা সমাধানের চেষ্টা করছি। আর একটা ডিপ টিউবওয়েল নতুন এখানে হচ্ছে, এবং এইটা আগামী 2-1 সপ্তাহের মধ্যে, অর্থাৎ মের ফার্স্ট এটা চালু হয়ে যাবে। ঢাকার পানির 70 ভাগই মেলে গভীর নলকূপে। এতে পানির স্তর নিচে নামায় ফের বিকল হবে আরও নলকূপ। তাহলে জনগণের 1000 কোটি টাকা খরচ করে এমন প্রকল্প আর কত? এই গন্ধপুর প্রজেক্টটা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে সেটা চালু হয়ে গেলে 50 কোটি লিটার পানি আরও যোগ হবে পার ডে। তো তখন এই বিষয়গুলি আর আসলে থাকবে না, পানির ডিপ টিউবওয়েলের ব্যবহার কমে আসবে, এবং আস্তে আস্তে এটা আমরা প্রস্তুতি দেব। এর আগে ঢাকা ওয়াসা জানিয়েছিল সংকট কাটিয়ে 2030 সালের মধ্যেই পাইপলাইনে সুপেয় পানি খাওয়াবে প্রতিষ্ঠানটি। আপাত দৃষ্টি মনে হচ্ছে সেই অপেক্ষা আরও বাড়বে। 2035-35-এর মধ্যে আমরা সেটা করতে পারবো। 70% সারফেস ওয়াটার আর 30% গ্রাউন্ড ওয়াটার। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। অতীতের মতো শুধু পরীক্ষার GPA 5 নিয়ে পড়ে থাকবে না সরকার। গুণগত মান নিশ্চিতে জিডিপির 5% শিক্ষা খাতে বরাদ্দ দিতে চায় সরকার, এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ চীন এডুকেশন ফোরামের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের শিক্ষা খাতে অবদান রাখতে প্রস্তুত তার সরকার। বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে অধ্যয়নের আমন্ত্রণ জানাতেই দূতাবাসের এই উদ্যোগ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী। ঢাকায় নিয়োজিত চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বর্তমান সরকার উন্নত শিক্ষা দিতে চায় তরুণ প্রজন্মকে। এজন্য সরকারের সঙ্গে কাজ করবে চীন। Chinese education is increasingly embedded in the process of scientific and technological innovation, industrial upgrading and modernization of national governance. অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন দেশের শিক্ষা খাতের উন্নয়ন এবং আধুনিকায়নে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। সেই লার্নিং উইথ হ্যাপিনেসের মানে কি, তোমরা এমন একটা পরিবেশে শিক্ষা নিবা যেখানে একসাথে টিম স্কিল তৈরি হবে, 4-5 জন করে বিভিন্ন গ্রুপে গ্রুপে কাজ করবা, তোমাদের ভিতর ট্রান্সফারেবল বা ইন্টারপার্সোনাল স্কিল তৈরি হবে। এমনভাবে আমরা এই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবো যেখানে কোনো ভয় ভীতি থাকবে না, যেখানে ক্লাসে যাওয়ার জন্য তোমাদের আনন্দ হবে। আস্তে আস্তে আমরা বাংলাদেশের প্রতিটা স্কুলে ক্লাস 1 থেকে শুরু করে সবার জন্য একরকম স্কুল ড্রেসের ব্যবস্থা করব। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, সার্বিক উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনতে চায় সরকার। আবারও প্রতিশ্রুতি দেন, বাজেটে জিডিপির 5% শিক্ষা খাতের জন্য বরাদ্দ রাখা হবে। শিক্ষকদেরকে অ্যাড্রেস করতে হবে কিভাবে তোমাদেরকে ক্লাসরুমে পড়াশোনা করাবে। সারা বছর বসে থাকবো, বছর শেষে শুধু পরীক্ষা দেব, এটাই লেখাপড়া নয়। তোমাদের জন্য
আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য ইতিমধ্যেই কারিকুলাম চেঞ্জ করার ব্যবস্থাও আমরা করছি, সিলেবাস পরিবর্তন করার ব্যবস্থা করছি এবং একাডেমিক ইয়ার ক্যালেন্ডারও আমরা তৈরি করার চেষ্টা করছি। মন্ত্রী জানান, আগের মতো শুধু পরীক্ষা আর GPA 5 নিয়ে পড়ে থাকবে না সরকার। শিক্ষার গুণগত মান নিশ্চিত করা হবে। শুধু রড সিমেন্ট আর কনস্ট্রাকশন নয়, চীন বাংলাদেশ সম্পর্ক হবে শিক্ষামূলক। আমরা চাই তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা নিজেকে সেইভাবে প্রস্তুতি নেবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির দাফন সম্পন্ন হয়েছে। বাদ আসর জানাজা শেষে মাদারীপুরের চরগোবিন্দপুরে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় তাকে। সকালে বৃষ্টির মরদেহ নিয়ে ঢাকায় পৌঁছায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট। মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। আশ্বাস দেন বিচারের। কন্যাকে নিয়ে বাবা মায়ের ছিল না স্বপ্নের অন্ত। আততায়ীর হামলায় নিমিষেই সব শেষ। তাদের বুকে একরাশ কষ্ট। দুপুরে বৃষ্টির মরদেহ মাদারীপুরে তার নিজ গ্রামে নেওয়া হলে এলাকায় নামে শোকের মাতম। 17 তারিখ দেশে ফিরে নিজ নকশায় করা বাড়িতে ওঠার স্বপ্ন ছিল তার। এলেন ঠিকই, তবে প্রাণহীন। যে মেয়েটি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমালেন সুদূর মার্কিন মুলুকে, তার প্রত্যাবর্তন ঘটল কফিনে। দেখে যেতে পারলেন না PhDর সার্টিফিকেট, বরং বাবা মা গ্রহণ করলেন মরণোত্তর সার্টিফিকেটটি। এই যে ডক্টরেট ডিগ্রি লাভ করবে, এই জন্য অনেক পরিশ্রম করছে এবং সেই পরিশ্রমের উপর দাঁড়িয়ে এসে এই পর্যন্ত এগিয়েছিলেন। আমরাও জীবনে অনেক ত্যাগ তিতিক্ষা করছি আর কি। ঘাতকের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড হোক, এটা আমরা চাই, এটা আমাদের চাওয়া পাওয়া। বিকেলে আসরের নামাজের পর উপজেলার চরগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সদা হাস্যোজ্জ্বল ও মেধাবী এই তরুণীর জানাজায় অংশ নেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে পারিবারিক কবরস্থানে হয় দাফন। এর আগে সকালে মরদেহ নিতে বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন মা বাবা ও স্বজনরা। বৃষ্টির মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র সচিব। এ সময় সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্যের। দেন বিচারের আশ্বাস। শান্তশিষ্ট একটা মেয়ে ছিল। ইউএস গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি আমাদের একটাই প্রত্যাশা, যেন এই যে নির্মম হত্যাকাণ্ড, এটার জন্য একটা সুষ্ঠু বিচার হয়। অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয়, সেজন্য কাজ করে যাচ্ছে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। গত 16 এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত 2 বাংলাদেশি PhD শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। কয়েকদিন পর তাদের দেহাবশেষ উদ্ধার করে দেশটির পুলিশ। নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলন নিয়ে থানায় যত মামলা হয়েছে সবগুলোর তদন্ত করবে ট্রাইব্যুনাল, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সকালে উত্তরার শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের সাথে মামলার তদন্তে অগ্রগতি ও সমস্যা নিয়ে গণশুনানি এবং হত্যাকাণ্ডের স্পট পরিদর্শন শেষে একথা বলেন তিনি। জানান, দেশের সকল থানায় দ্রুতই চিঠি দিবে প্রসিকিউশন। জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারকে বিশেষ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন চিফ প্রসিকিউটর। এ সময় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, মামলার আসামিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। থানায় অভিযোগ করলেও তাদের গ্রেফতার করছে না পুলিশ। যথাযথ তদন্ত করে বিচার নিশ্চিতের দাবি জানান তারা। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। বিট ভিত্তিক কাঠামোতে আটকে গেছে রাজনৈতিক সাংবাদিকতা, যেখানে অনুসন্ধানের চেয়ে গুরুত্ব পায় দলীয় এজেন্ডা। অনেক ক্ষেত্রে রাজনৈতিক কর্মী হিসেবে আচরণ করেন সাংবাদিক নিজেই। এমন অভিযোগ এসেছে বাংলাদেশ সাংবাদিকতা সম্মেলনের শেষ দিনে। বক্তারা বলেন, সংবাদের মানদণ্ড ধরে রাখতে হবে সাংবাদিকদেরই। আলোচনায় উঠে আসে সোশ্যাল মিডিয়ায় সংবাদ পরিবেশন নিয়ে আলাদা নীতিমালার বিষয়টিও। প্রেস ফ্রিডম বা সংবাদ মাধ্যমের স্বাধীনতার হিসাবে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। বৈশ্বিক সূচকে 180 দেশের মধ্যে অবস্থান 152। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের সবশেষ পরিসংখ্যানে 100-তে মাত্র 33 পেয়েছে বাংলাদেশ। গণমাধ্যমে সংবাদ প্রকাশে এখনো বড় বাধা বিভিন্ন মহলের চাপ। বিজ্ঞাপন নির্ভর কাঠামোতে মুনাফার হিসাব না মিললে চাকরি খোয়াতে হয় কর্মীদের। বাড়তি ঝুঁকি থাকে অনুসন্ধানী সাংবাদিকতায়। তাহলে গণমাধ্যমের ভবিষ্যৎ কি, সেই ইস্যুতে সরগরম ছিল বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সের দ্বিতীয় দিন। প্রথম সেশনে রাজনৈতিক সাংবাদিকতার ধারাকে তুলোধনা করেন সবাই। অভিযোগ, ক্ষমতার পালাবদল হলেই গুরুত্বপূর্ণ বিটে নিজেদের লোককে প্রাধান্য দেন নীতি নির্ধারকরা। যারা মিডিয়া রিপ্রেজেন্ট করেন, ইনক্লুডিং
এডিটার্স, ইভেন মালিকদের মধ্যে অনেকে আছেন, রিপোর্টার আছেন, যে মনে রাখতে হবে যে বোথ দ্য এঞ্জেল অ্যান্ড ডেভিল আর ইন পলিটিক্স। যে সমস্ত পত্রপত্রিকা করছে শুধুমাত্র একটা ফেসবুকে স্ট্যাটাস ধরে ভাইরাল হওয়ার চেষ্টা, কারণ ফেসবুকে ওইটা ভাইরাল হচ্ছে, অতএব আমাকেও ভাইরাল হতে হবে, এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। শাসন ব্যবস্থা এবং গণমাধ্যমের যে ইকোসিস্টেম, সেটা দুইটা প্যারালালি যেতে হবে। এখন যদি একটা দুর্বল হয়ে যায়, একটা বেশি শক্তিশালী হয়ে যায়, তাহলে আমাদের এই অবস্থা চলতে থাকবে। পরে সংবাদ মাধ্যমের স্বনিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, নৈতিক জায়গা থেকে সাংবাদিকতার মানদণ্ড ধরে রাখতে হবে, সোশ্যাল মিডিয়ায় সংবাদ প্রকাশে আলাদা নীতিমালা থাকা উচিত বলে মত তাদের। বাংলাদেশে পত্রিকা বা টিভিতে সংবাদ প্রচারের সময় বেশিরভাগ ক্ষেত্রে নিয়ম মানা হয়, কিন্তু সোশ্যাল মিডিয়ার বেলায় ক্লিকবেট বা সস্তা জনপ্রিয়তা খোঁজে গণমাধ্যম। এটা একদমই ঠিক না। আমাদের নৈতিক নিয়মগুলো এমন হওয়া উচিত যা সোশ্যাল মিডিয়াতেও একইভাবে কাজ করবে। সরকার বা আদালতের পক্ষে এটি সমাধান করা কঠিন। যে আমাদের ভুল হয়েছে বা কিছু এরকম তো অনেক ফিডব্যাক আছে, সব ফিডব্যাক যে ঠিক তা না, বাট ইমিডিয়েটলি উই মাস্ট ভেরিফাই। এবং আমরা যদি কোনো ভুল করে থাকি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু অ্যাডমিট ইট। পরে নিউজরুমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার ও অনুসন্ধানী স্টার্টআপ নিয়ে আলাদা সেশন নেন বিশেষজ্ঞরা। সবশেষে জার্নালিজম কনফারেন্স নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানায় এমআরডিআই। বাংলাদেশের যে সকল সংবাদ মাধ্যম এবং মালিকরা নীতি নৈতিকতা তৈরি করতে চান, নিজস্ব নীতিমালা বানাতে চান, সেখানে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখতে চাই। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কমছে না হামের প্রাদুর্ভাব, থামছে না শিশু মৃত্যু। 24 ঘন্টায় আরও 9 জনের প্রাণহানির খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে বরিশালে ও ঢাকায় মারা গেছে 6 শিশু। আক্রান্ত মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। হাসপাতালে অতিরিক্ত রোগের চাপে এক শয্যায় চিকিৎসা দিতে হচ্ছে একাধিক রোগীকে। আছে আইসিইউর সংকট। নিয়মিত টিকা অব্যাহত রাখা ও পরিবারের মাঝে সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। এতটুকু শরীর অথচ সইতে হচ্ছে তীব্র যন্ত্রণা। হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে কাতরাচ্ছে শিশুরা। যে বয়সে হাতে থাকার কথা খেলনা, সেই হাতে জায়গা হয়েছে সুই আর ক্যানোলা। ছোট্ট নাকে চেপে ধরে আছে অক্সিজেন মাস্ক। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও 9 শিশুর। এর মধ্যে বরিশালে মারা গেছে 3 জন, এছাড়া ঢাকায় 3, খুলনায় 2 ও সিলেটে প্রাণ গেছে আরও 1 শিশুর। মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 352 জনে। বাড়ছে রোগী আক্রান্তের সংখ্যাও। হামের জ্বর উঠছে, লুন তিল্লাহান দেখা এবার হাসপাতাল ভর্তি করছি। ডাক্তারে কইতেছে এটা হাম রোগ। জ্বর নিয়ে মেডিকেল আইছি, মেডিকেল আসার পর তারপরে হাম হচ্ছে 3 দিন পর, তারপর তো চিকিৎসা ডাক্তার চালাইতেছে। রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন রোগী। বেশিরভাগ হাসপাতালে হামের জন্য খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। তবে স্থান সংকুলান না হওয়ায় কেউ চিকিৎসা নিচ্ছে বারান্দায়, কেউ মেঝেতে। রোগী বেশি লাগে, সিট মিলেন না। দেখো বেডও 2 জন হতে দেবো, আমার বেডও দিতে হয়েছেন আর আমার খুঁজা তুইছেন। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়লেও অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। শিশুদের সুরক্ষা নিশ্চিতে টিকাদান ও ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ তাদের। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ভিটামিন সমৃদ্ধ খাওয়া, একই সাথে সকল শিশুকে আমরা রুটিন ইপের মাধ্যমে 9 মাস পূর্ণ হলে প্রথম ডোজ হামের টিকা, 15 মাস পূর্ণ হলে দ্বিতীয় ডোজ হামের টিকা প্রদান করে থাকি। রোগীর সেবার ক্ষেত্রে আসলে কোনো কমতি হবে না আমরা আশা করি। আমাদের সিস্টার ডাক্তাররা মাইকভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এদিকে হামের সংকট মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আর স্বাস্থ্য সচিব বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে টিকা সংগ্রহের গাফিলতির ব্যাপারে তদন্ত করছে সরকার। আজকে যে হামের যে প্রাদুর্ভাবের যে ঘটনা ঘটছে, আমাদের ইমিউনিটি গ্যাপ তো আছে, সাথে ভ্যাকসিনেশনের সমস্যা ছিল, আমাদের স্টকের সমস্যা ছিল, সেটা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি। এই কয়েকটা বিষয় মিলে আসলে এখন 9 মাসের কমে শিশুরা আক্রান্ত হওয়ার রেটটা বেশি। এই প্রাদুর্ভাব আগামী দিনে যেন আমরা যে কর্মপরিকল্পনার মাধ্যমে এগিয়ে যাচ্ছি, সেটির মাধ্যমে যেন আমরা আমাদের শিশুদেরকে রক্ষা করতে পারি। হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ নিয়ে আয়োজিত এই গোলটেবিলে আলোচনায় সংকট সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদী পদক্ষেপের তাগিদ দেন বিশেষজ্ঞরা। পরামর্শ এবং সবগুলো নিয়ে আমাদের শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।
পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির ঝান্ডা ওড়ালেন শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। সে সময় মঞ্চেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিষেক অনুষ্ঠানে হাজির হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা। এছাড়া উপস্থিত ছিলেন ভারতের 20 রাজ্যের মুখ্যমন্ত্রী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসমুদ্র। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে শপথ অনুষ্ঠানে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে উঠেই শ্রদ্ধা জানালেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে। প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারের প্রতিও জানান শ্রদ্ধা। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল মঞ্চে ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সহ 20 রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের অভিষেক অনুষ্ঠানে। ছিলেন স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান, অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তী সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। আমি শুভেন্দু অধিকারী। রাজ্যপালের উপস্থিতিতে ব্রিগেডে শপথ বাক্য পাঠ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করলেন রাজ্যপাল RN রবি। এরপর একে একে মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ফেরার পথে সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির ভবানীপুরের বাসভবন লক্ষ্য করে চোর চোর স্লোগান দিয়েছে বিজেপির সমর্থকরা। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশাল প্রতিকৃতি হাতে জয় শ্রীরাম স্লোগানও দেয় তারা। ইট পাটকেল ছোড়া হয় মমতা ব্যানার্জির বাড়ি লক্ষ্য করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ। এদিকে রবীন্দ্র জয়ন্তী উদযাপনে নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেন তৃণমূল নেত্রী। এ সময় বিজেপির হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষায় সবাইকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। শুধু মাটি কাচলেই হবে না, খাল পুনরুদ্ধারে দরকার সমন্বিত পরিকল্পনা, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স সভাপতি পরিকল্পনাবিদ ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম। রাজধানীর বাংলা মোটরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স BIP আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, খাল পুনর্খননকে শুধু প্রকল্প হিসেবে দেখলে দীর্ঘমেয়াদে সুফল মিলবে না। মূল প্রবন্ধে পরিকল্পনাবিদ ডক্টর আরিফুল বলেন, অপরিকল্পিত নগরায়ন, খাল দখল ও জলাশয় ভরাটের কারণে দেশের প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাড়ছে জলাবদ্ধতা ও বন্যা। এ সময় জাতীয় পানি সম্পদ পরিকল্পনা, অববাহিকা ভিত্তিক পানি ব্যবস্থাপনা এবং ডিজিটাল মনিটরিং সহ 11 দফার সুপারিশ তুলে ধরা হয়। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।